প্রথম 5 দিনের মধ্যেই দুটো টাই ম্যাচ দেখে ফেলল টি-20 বিশ্বকাপ। আর গতকাল ঘটে গেল আসরের প্রথম অঘটন, পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আজকের অতিথি সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই অঘটনের জন্য বোধহয় কেউই প্রস্তুত ছিল না যে এরকমটা ঘটবে। হ্যাঁ, প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে যুক্তরাষ্ট্র একটা ভালো নোট দিয়েছিল, কিন্তু তার মানে এই না যে পাকিস্তানকে এভাবে হারিয়ে দিবে। কি বলবেন? ধন্যবাদ রাকিব। আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপটা যদি গো ব্যাক, ওখানে কিন্তু এই আইসিসি অ্যাসোসিয়েটস কিন্তু বেশ কয়েকটা দল বড় বড় দলকে হারিয়েছিল। তো তখনই কিন্তু কথাবার্তা হচ্ছিল যে দিস ইজ নো মোর আ সারপ্রাইজ, দিস ইজ নো মোর অ্যান অঘটন, কারণ এটা ডিজার্ভিং উইনার্স। আইসিসি ভালো মানের খেলা খেলে তারা বড় দলগুলোকে হারিয়েছে গতকালকে। ইয়েস, উই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইউএসএ, এবং প্রথমবারের মতো তারা খেলছে। বাংলাদেশকে যে তারা হারিয়েছে, যে খেলা দেখে যেটা বোঝা গেল দ্যাট দে মিন বিজনেস, দে আর আ ভেরি সিরিয়াস সাইড। ওকে বুঝলাম, দে নট প্রফেশনাল, তাদের কোনো প্রফেশনাল স্ট্রাকচার নাই, বাট ফুল অফ ট্যালেন্ট। এবং দুইটা পরপর ম্যাচ জেতার পরে দেন দে ওয়েন্ট অন টু বিট ক্যানাডা, সেটাও ভেরি ক্লিনিক্যালি। গতকালকের খেলাটাতে এখন হেরে গেছে বলে বলছি না, বাট আই ওয়াজ নট টু শিওর অ্যাবাউট পাকিস্তান যে ইউনো দে আর গোয়িং টু উইন দ্য ম্যাচ ইজিলি। নো, পাকিস্তানেরও কিন্তু আবার এই মানের দলদের এগেনস্টে হারার একটা ইতিহাস আছে। বাট হ্যাভিং সেড দ্যাট, ইট উইল বি ভেরি টাফ ফর পাকিস্তান এখানে তাদেরকে, বিকজ আয়ারল্যান্ড এবং ইসের মধ্যে যে খেলাটা হবে, ইউএসএর মধ্যে যে খেলাটা হবে, উই ক্যান এক্সপেক্ট দ্যাট টু বি ওয়ান হেল অফ আ ম্যাচ। সেখানে যদি ইউএসএ জিতে যায়, ইউএসএ উইল গো থ্রু। পাকিস্তানের সেক্ষেত্রে তারা মরিয়া হয়ে থাকবে টু উইন অল দ্য ম্যাচেস। পাকিস্তানের ফয়সালা কিন্তু তার আগেই হয়ে যাবে, কারণ হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে একদিন পরে 9 তারিখে। সো ওখানে পাকিস্তানের জন্য বাঁচা মরার একটা হিসাব থাকবে। তবে একটা মজার ব্যাপার আছে, পাকিস্তান কিন্তু বাংলাদেশের উপর থেকে রিলিফটা সরিয়ে দিল। মানে ইউএসএর সঙ্গে সিরিজ হেরে যে পুরো বিশ্বে যে চাপটা তৈরি হয়েছিল, ইউএসএ এখন বুঝিয়ে দিল যে না, বিষয়টা আসলে এরকম না, তারা রিয়েলি গুড ক্রিকেট খেলেই ধারাবাহিকভাবেই এই জায়গাটায় এসেছে। ওয়েল, ইয়েস অ্যান্ড নো। যদি আমরা মনে যদি সান্ত্বনা পাই যে ঠিক আছে পাকিস্তানকে হারিয়েছে, তার মানে উই আর নট দ্যাট ব্যাড। ওয়েল, বাংলাদেশের খেলাটা সে তার খেলা খেলতে পারেনি, বাংলাদেশ তার খেলা খেলতে ইমপ্রুভ করতেই হবে। এবং শ্রীলঙ্কাও, অনেকে বলছে যে শ্রীলঙ্কা হেরে যাওয়ার পরে বাংলাদেশের জন্য সুবিধা হয়েছে। বাংলাদেশ উইল হ্যাভ টু প্লে দেয়ার ওন গেম অ্যান্ড উইন দেয়ার ওন গেম। তো সেটা বোঝাই যাবে কালকে খেলার পরে যে হাউ দে পারফর্ম। ডেফিনেটলি। আমরা যদি এই ম্যাচের দিকে তাকাই, ঠিক যেভাবে আমরা প্রথম ম্যাচ থেকে দেখছিলাম যে অ্যারন জোন্স ছিলেন নায়ক, 40 বলে 94 রান ইনিংস খেলেছিলেন, কানাডাকে যে ম্যাচটা হারালো। এই ম্যাচেও কিন্তু একই সিনারিও। ম্যাচ যখন টাই হলো তখনও ক্রিজে অ্যারন জোন্স, যখন সুপার ওভার হলো তখনও ক্রিজে অ্যারন জোন্স, এবং অবিশ্বাস্য, মানে এই বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে বড় তারকা, সবচেয়ে বেশি রানও তার, 130 রান তার। সো অ্যারন জোন্স এইভাবে এক সপ্তাহ গড়িয়ে যাচ্ছে, ওয়ার্ল্ড কাপ সবচেয়ে বড় তারকা হয়ে যাবেন। রিয়েলি সারপ্রাইজিং। অ্যান্ড মোর সারপ্রাইজিং ইজ তার স্ট্রাইক রেটটা নাকি ওয়াজ জাস্ট অ্যাবাভ 100। এখানে যে স্ট্রাইক রেটটা, অবভিয়াসলি নোবডি এক্সপেক্টেড যে অ্যারন জোন্স আউট অফ নোওয়্যার উইল কাম অ্যান্ড প্লে দিস কাইন্ড অফ ইনিংস। বাট আমার মনে হয় ওভারঅল একটা টিম হিসাবে ইউএসএকে যদি আমরা দেখি, অ্যাসেস করার চেষ্টা করি, দে আর প্লেইং অ্যাজ এ টিম। লুক অ্যাট দেয়ার ওপেনিং ব্যাটার্স, লুক অ্যাট দেয়ার বোলিং, look at the fielding. Definitely. Overall মিলে আমার তো মনে হয় যে দে লুক লাইক আ সাইড যারা নাকি অনেক বছর ধরে এই কম্পারেটিভ ক্রিকেট খেলছে। কেউ দেখে বলবে না, ইউনো, আমি মনে হচ্ছে রেগুলারলি তারা ওয়ার্ল্ড কাপ খেলে, ওয়ার্ল্ড কাপ খেলে। অ্যাবসলিউটলি। আমরা অন্যান্য আইসিসি অ্যাসোসিয়েট দলকে আমরা দেখেছি কোথাও না কোথাও কিছু একটা অ্যামাটেরিস্ট একটা ইয়ে থাকে, বাট নট ওয়েন ইউ আর ওয়াচিং ইউএসএ প্লে। আমার মনে হয় যে দেল বি আ টিম টু ওয়াচ আউট, এবং ইট উইল বি, আমি মনে করি রাকিব, ইট উইল বি গুড ফর ক্রিকেট if cricket picks up in USA. We all know যে কোথায় নিয়ে ক্রিকেট যাবে। ইনফ্যাক্ট আইসিসির যে একটা আকাঙ্ক্ষা যে টি-20-র মাধ্যমে এখানে ছোট দল বড় দল বলে কিছু নেই, যে কেউকে হারাতে পারবে, সেই লক্ষ্যটা বোধহয় পূরণের খুব কাছাকাছি এখন। ইয়েস, আই মিন গ্লোবালাইজেশনের উদ্দেশ্যটাই হচ্ছে টু নট জাস্ট টু পপুলারাইজ দ্য গেম, to give equal opportunities to all ICC associates, so that তারা একটা মান পর্যন্ত যেতে পারে। যেন আয়ারল্যান্ড প্রায় আয়ারল্যান্ড তো পেয়ে গেল, স্কটল্যান্ড
পেতে পারছে না। ইভেন নেপালও বেশ কিছুদিন আইসিসি রেডারে ছিল। আমার মনে হয় ফ্রম হিয়ার ইউএসএ ক্যান নট লুক ব্যাক, ইট ক্যান অনলি লুক ফরওয়ার্ড। ডেফিনেটলি। আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, পাকিস্তান যেভাবে ম্যাচটা টাই হওয়াটাই একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল, কারণ পাকিস্তান যদি ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। এবং আপনি যদি মোহাম্মদ আমিরের একটা বৈপরীত্য দেখেন, 19তম ওভার তিনি যেটা করলেন সেটা ছিল ওই সময়ের জন্য দি বেস্ট। যে আপনি 20 রানের হিসাব ছিল 2 ওভারে, মাত্র 4-5 রান দিলেন, তারপরে যে টার্গেট দাঁড়ালো শেষ ওভারে সেখানে হারিস রৌফ করলেন, কিন্তু সেই আমির আবার সুপার ওভারে যে ভেঙে পড়লেন। হ্যাঁ, আমি টি-20 ক্রিকেটের মোহাম্মদ আমির অবশ্য অনেক বছর ধরে হয়তো এটা খেলছে না, বাট হি হ্যাজ বিন প্লেয়িং টি-20 ক্রিকেট ওভার দিস ইয়ার্স, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ। এমন না যে সে টি-20 ক্রিকেট থেকে কমপ্লিটলি অফ। অ্যান্ড ইয়েস, অ্যান এক্সপিরিয়েন্স প্লেয়ার, প্রেশার মোমেন্টে ইভেন দ্য বেস্ট ক্যান succumb to the pressure. Mohammad Amir was no different. ডেফিনেটলি। পাকিস্তানের পেস অ্যাটাক একটু অগোছালো ছিল, যেটা দেখে মনে হলো, কারণ হারিস রৌফ যে লাস্ট ওভারে 15 রান, এটা কিন্তু হারিস রৌফের সেটা দিয়ে দলকে জয় উপহার দেওয়ার কথা, তিনিও সেটা পারলেন না। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি এই কথাটাও বলি, বাবর আজম তিনি ক্যাপ্টেন, 43 বলে 44 রানের ইনিংস, নট আ টি-20 ইনিংস। হ্যাঁ, বাবর আজম তারপরেও ইফ ইউ লুক অ্যাট দি ওভারঅল কন্ট্রিবিউশন, গুড সে অ্যাটলিস্ট ছিল ওখানে। তার একটা ব্যাটসম্যান, ফ্রন্টলাইন ব্যাটসম্যানের থাকার প্রয়োজন, এবং সেটা বাবর আজম মোটামুটি। ইয়েস, তার স্ট্রাইক রেট তো এমনিতে 130-এর মতো। সো হি ইজ নট আ প্রলিফিক টি-20 প্লেয়ার এনিওয়েজ, মেবি ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিং পেয়ার উইথ রিজওয়ান। কিন্তু আমার মনে হয় যে 160 রান যেটা করেছে পাকিস্তান, পুয়ার শো বাই পাকিস্তান। আমার মনে হয় তারা they'll go into the drawing board and see where they have gone wrong and how best they can come out of this. ডেফিনেটলি একটা বড়সড় চাপ তৈরি হয়ে গেল। আপনি যদি জাস্ট সুপার ওভারের সাইকোলজিটা বলেন, ওখানে আলটিমেটলি কি ম্যাচ লাস্ট বলে 4 মেরে টাই করাতেই কি যে উজ্জীবনাটা তৈরি হলো মানে ইউএসের জন্য, সেটাই কি মূল কারণ পাকিস্তানের ভেঙে পড়ার? Surely বডি ল্যাঙ্গুয়েজ তো যেটাই, হাউ ইউ পারফর্ম ইন দ্য লাস্ট স্টেজেস, সেই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে ইউ গো ইনটু দি সুপার ওভার। তো অ্যাবসলিউটলি ইউর রাইট, সেটাই তো ছিল তাদের জন্য the biggest possible motivation. ইনফ্যাক্ট সেটা দেখেন মোহাম্মদ আমিরের প্রথম বলটা দেখেই বোঝা ছিল, যার ইয়র্কারের উপর অনেক দখল আছে, সে প্রথম বলটা একদম অনেক বাইরে অফ স্টাম্পের প্রথম বলেই 4 পেয়ে গিয়েছিলেন অ্যারন জোন্স, যেটা থেকে মোমেন্টামটা সেট হয়ে গেল। আমরা একটু আরেকটা ক্যারেক্টার নিয়ে একটু আলাপ করতে চাই, সেটা হচ্ছে স্টুয়ার্ট ল। বাংলাদেশের সাবেক কোচ ছিলেন, অনেকভাবে বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন, কিন্তু আপনি যদি স্টুয়ার্ট লর এই যে ইউএসএর কোচ হিসাবে ভেরি গুড ট্যাকটিশিয়ান। And also এখানে you have to give credit to the players. Players তো পারফর্ম করছে। কথাই বলে the coach is as good as the team, the captain is good as the team. টিম যদি পারফর্ম না করে, ক্যাপ্টেনেরও ক্রেডিট হয় না, কোচেরও ক্রেডিট হয় না। আমরা যদি, যেটা আমি প্রথমে বললাম, প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমরা যদি অ্যাসেস করার চেষ্টা করি, আমার মনে হয় ইউএসএ টিম অন্যান্য যে কটা আইসিসি অ্যাসোসিয়েট টিম আছে তার থেকে অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে প্রফেশনাল। And আমার মনে হয় this is a team that can only go forward and they can surprise anybody. বিষয়টা এখন এরকম হয়ে দাঁড়িয়েছে। খেলার ধরনটা তো দেখে তাই মনে হচ্ছে, অনায়াসে বাংলাদেশকে কিন্তু তারা হারিয়েছে, অ্যাবসলিউটলি আউটক্লাস করে দিয়েছে। টেস্ট প্লেইং নেশন ফর দ্য ফার্স্ট টাইম দে আর প্লেইং। কেউ কিন্তু আমরা জানি মোনাক পটেলের সম্বন্ধে তো আই এম শিওর ইউ হ্যাভ নট হার্ড, আই হ্যাভ নট হার্ড। অনেক প্লেয়ার আরন জোন্স, হুজ হি, উই ডোন্ট নো, কিন্তু লুক অ্যাট দ্য ওয়ে দে আর প্লেইং। এবং ওই যে গাউস হোয়াটএভার, সেও কালকে রান করেছে। হ্যাঁ, তো লুক অ্যাট দ্য ওয়ে, তার ব্যাটিংয়ের ধরনটা, প্রত্যেকটা শট, কোনো প্রেশার নাই, চেজিং 159 রান, 75-80 রানস করছি সেকেন্ড উইকেট পার্টনারশিপে, অ্যান্ড এফর্টলেসলি, কোনো তাড়া নেই, মেনটেন এ গুড স্ট্রাইক রেট। আচ্ছা, আরেকটা বিষয় কি পাকিস্তানের জন্য, যদি যেহেতু সুপার ওভারে খুব কম ম্যাচই যায়, কিন্তু সুপার ওভারের জন্য পাকিস্তানের ব্যাটিং অর্ডারটা তো আদর্শ না। আমি কেন বলছি এই কথাটা, আপনি যদি 3 জনের লিস্ট দেখেন, ইফতেখারকে পাঠানো হচ্ছে, সাদাবকে পাঠানো হচ্ছে, আবার তার পাশাপাশি ফকর জামান, কিন্তু আপনি যদি অন্য দলগুলো দেখেন যারা টপে ব্যাট করে তাদেরকেই নর্মালি সুপার ওভারে প্রেফার করা হয়। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এটা মিলানোটা কিন্তু একটু জটিল, কারণ তাদের টপের যে প্লেয়াররা বাবর আজম, রিজওয়ান, তারা কিন্তু ঠিক নট আ মানে টি-20 লাইক প্লেয়ার। বিষয়টা হচ্ছে এরকম, মানে এটা কি একটা বড় ট্রাবল পাকিস্তানের জন্য? হলেও আমার মনে হয় মোহাম্মদ রিজওয়ান, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক কমেন্টেটরদের মধ্যেও শুনতে পাই।
বাট আমার মনে হয় যে যেহেতু তাদের পার্টনারশিপটা সবসময় কনসিস্টেন্ট, দি মোস্ট কনসিস্টেন্ট ওপেনিং পেয়ার, এন্ড ইয়েস স্ট্রাইক রেট মে নট বি দ্য বেস্ট, বাট কামিং ব্যাক টু দি সুপার ওভার, আজম খানকে কেন নেওয়া হয়েছে? আজম খান তো উই অল নো যে বিগ হিটার ছিল, তো 6টা বল খেলানোর জন্য তাকে কি পাঠানো যেত না? তার যদি ব্যাটে বলে লাগতো, তো আমার মনে হয় যে এখানে একটা ট্যাকটিক্যাল এরর হতে পারছিল, তার উপরে একেবারেই কোনো আস্থা নাই। যে প্লেয়ারের উপরে একেবারেই আস্থা নেই, সেই প্লেয়ারকে কেন যে টিমে নেওয়া হচ্ছে, প্রথমত এটাই হলো একটা আমার মনে হয় যে বিগ কোয়েশ্চেন মার্ক ইন পাকিস্তানের যে চিন্তাভাবনা, পাকিস্তান কি টার্গেট নিয়ে মাঠে নামছে। আজম খানের প্রেজেন্সটাই কিন্তু এখানে অনেকখানি একটা বুঝিয়ে দিচ্ছে, মেসেজ দিচ্ছে। ডেফিনেটলি পাকিস্তান এখন ওয়ার্ল্ডের বেস্ট কোচ যদি ধরা হয়, গ্যারি কাস্টের অন্যতম বেস্ট কোচ তিনি আছেন, তারপরেও কেন ট্যাকটিক্সগুলো এরকম হলো, এটা আসলে এটা নিয়ে কাটাছেড়া চলতেই থাকবে। আমরা একটু সরাসরি বাংলাদেশ প্রসঙ্গে সুইচ করতে চাই, কারণ আপনি যদি দেখেন যে একদিন পরে বাংলাদেশ কিন্তু অনেকটা সময় পার হওয়ার পরে, মানে বিশ্বকাপ 1 সপ্তাহ প্রায় গড়িয়ে যাচ্ছে, তারপরে যে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামছে, এক হিসাবে এটা তো বাংলাদেশের জন্য একটা অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ ইন দ্য সেন্স যে ইয়েস, ভালো মন্দ যেটাই হচ্ছে, তারা তো কন্ডিশন সম্বন্ধে কিছুটা হলো, উইকেটগুলো সব জানা হলো, কম হয়েছে, তারা একটু স্বস্তি বোধ করবে যে এটা নিউ ইয়র্কের উইকেট না, কালকের যে খেলাটা, সেটা ডালাসের যে উইকেটটা, ইউএসএ এবং পাকিস্তানের যে খেলাটা হয়েছে একই মাঠে, মে নট বি আ ভেরি হাই স্কোরিং ম্যাচ, কিন্তু উইকেট কিন্তু খুব আমার মনে হয় সোজা কথা ভালো উইকেট, ট্রু অ্যান্ড ইভেন উইকেট এটা ছিল। এখন এখানে অ্যাডাপ্ট করে রান করাটা হলো ব্যাপার। বাংলাদেশের আমার মনে হয় বিশাল কিন্তু চিন্তাভাবনার পরিবর্তনের দরকার আছে রাকিব। যেই ফ্রন্টলাইন ব্যাটার্সগুলো আছে, আমরা যে কটা খেলা তাদের দেখেছি, কতখানি আস্থা you get from their batting. I'm morally shattered by seeing লিটন, সৌম্য সরকার অ্যান্ড শান্ত পার্টিকুলারলি, এই 3টা ব্যাটারদের ব্যাটিং দেখে মনে হচ্ছে যে এরা তো একটা বল 2টা বল খেলার মতো প্লেয়ার না, সেখানে ফেস করবে পাথি রানার মতো একটা প্লেয়ারকে। তো সেই ক্ষেত্রে আমি এই সুযোগটা নিচ্ছি এটা বলার, আমি সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমি জানি এটা অনেকে মানে থিঙ্ক ট্যাঙ্কের মাথায় এটা নাই, সাকিবকে যদি ওপেন করানো যেতে পারে, মানে ব্যাটিংয়ে ওপেন, বিকজ নিশ্চয়ই এটা মাথায় নেই। বিরাট কোহলিকে কিন্তু তারা নিয়ে এসেছে চিন্তাভাবনা করে, এখন বাংলাদেশের চিন্তাভাবনা করার কোনো সময় নেই। একটা সুযোগ হয়েছে যেহেতু আইপিএল এ রেগুলার তিনি ওপেন করেছেন, হ্যাঁ, এবং ওপেন করে তার দল তাকে ওটা প্ল্যাটফর্মটা দিয়েছে, তখন কিন্তু ইন্ডিয়া দল সেখান থেকে ওই মানে টনিকটা নিতে পেরেছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্লেয়াররা ফ্রন্টলাইন ব্যাটসম্যান দে ক্যান নট লাস্ট মোর দেন একটা ওভারও লাস্ট করে না, ইউনো, 1-2টা বল অন্তত সাকিব গিয়ে তো সেই মোকাবেলাটা করতে পারবে। আপনি সাকিব আল হাসানের প্রসঙ্গে যখন চলেই আসলেন, যদিও আপনি একটা মানে নতুন তথ্য দিয়েছেন যে আপনি যদি মনে করেন তাকে কেন, হ্যাঁ খেয়াল আপনার, কিন্তু সাকিব আল হাসানের রোলটা তো খুব ইম্পর্টেন্ট হবে, কারণ তিনি একমাত্র একটু হালকা মেজাজে, তার যে পাস্ট রেকর্ড, তিনি যে যত বড় মানে ক্যারেক্টার, অন্যরা চাপে পড়লেও সাকিব কিন্তু এরকম জায়গায় চাপে পড়েন না নর্মালি আমরা দেখি, ফলে তার কাছ থেকে একটা ফ্রি মুডের খেলা বাংলাদেশকে ডেফিনেটলি একটা কমফোর্ট জোনে নিয়ে যেতে পারে। আমার বলার উদ্দেশ্য কিন্তু এটা ওকে আমার ওর প্রসঙ্গটা করার টানাটার উদ্দেশ্যটাই হচ্ছে এটা যে এক্সপিরিয়েন্স প্লেয়ার, মেন্টালি ভেরি টাফ, সেটা আমরা সবাই জানি, এবং তার এই প্রেশার নেওয়ার মতো যদি আর বাংলাদেশ কেউ থেকে থাকে বিসাইজ মোহাম্মদুল্লাহ রিয়াদ, ইট হ্যাজ টু বি সাকিব। এত বছর ধরে খেলছে, এখন আমার মনে হয় যে এরকম একটা অসহায় অবস্থায় সে নিজে এগিয়ে আসা উচিত যে লেট মি টেক দ্য রেসপন্সিবিলিটি অফ ওপেনিং, যেটা সৌরভ গাঙ্গুলি একসময় করেছিল, when he was the captain, he opened the batting, you know. So এই ধরনের আমার মনে হয় দায়িত্ব নেওয়া উচিত সাকিবকে। ডেফিনেটলি তাসকিন খেলছেন মোটামুটি ধরা যাচ্ছে, এর মধ্যে প্রেস কনফারেন্সও হয়ে গেছে, যদিও নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন তিনি কিন্তু একদম পরিষ্কার করেননি, একটু ধোঁয়াশা রেখেছেন, কিন্তু তাসকিনের খেলার কথা। সব মিলে বাংলাদেশের যে প্রস্তুতিটা আপনি দেখলেন মানে ডালাসে যাওয়ার পরে বা ইউএসএতে যাওয়ার পরে, সেটা কি আপনি সন্তুষ্ট সব কিছু দেখে? না, একেবারেই না, মাঠের পারফরমেন্স তো নাই। তো আমরা যে ওরা যে প্র্যাকটিস করবে কিংবা অ্যাক্লিমেটাইজ করার জন্য যেগুলা সুযোগ সুবিধা যেগুলো প্র্যাকটিস করবে, আমরা তো খুব একটা শুনি নেই। 17-18 দিনে 4-5 দিন প্র্যাকটিস করাটা, এটা আমার মনে হয় ওয়ান মাস্ট লুক ইন টু ইট, যেটা হোয়াট ইজ দ্য রিজন। একটা কারণ হতে পারে যে ঠিক আছে পিচগুলো ভালো অবস্থা না, যেটা শুনছি, তো সেখানে যদি ঝড় বৃষ্টি ছিল, এই ধরনের কন্ডিশন যে প্র্যাকটিস করতে গিয়ে কেউ যদি আহত হয়ে যায় কিংবা
এমনই খারাপ ইয়ে হয় যে দে ল্যাক কনফিডেন্স, লুজ কনফিডেন্স ইন দ্য ব্যাটিং। সেটার জন্য প্রিকশনারি মেজার হিসাবে প্র্যাকটিস না করাটা, এটা যদি হয়ে থাকে, আই ডু নট নো, অন্যান্য দলকে তো করতে দেখছি আমরা, সেটা যদি হয়ে থাকে সেটা একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে মেবি 2-1 দিন সেটাও আমরা প্র্যাকটিসে গেলাম না, আমরা নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা একটু বন্ডিংটা বাড়ানো, একটু অ্যানালাইজ করা, সেটা একটা হতে পারে। আদারওয়াইজ একেবারে যেমন গতকালকে প্র্যাকটিস করলো মাত্র 6 জন, অপশনাল ট্রেনিং। হোয়াই শুড দেয়ার বি অ্যান অপশনাল ট্রেনিং হিয়ার? তো এগুলা আমার মনে হয় একটু ক্যালাসনেস আমরা কি লক্ষ্য করছি কিনা বাংলাদেশ দলের, সেটা একটা বিষয়। এই ম্যাচটা হয়তো বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য একটা বিশাল প্রেশার ম্যাচ হয়ে যাবে, কারণ তিনি নিজের রিদমে নেই, ক্যাপ্টেন্সিটাও ঠিকঠাক মতো হচ্ছে না। আসলে যখন পরিস্থিতি অনুকূলে থাকে না, পারফরমেন্স একটা বড় ব্যাপার। শান্তর জন্য নিশ্চয়ই খুব ক্রুশিয়াল। ইয়েস, এবং সে তো ক্যাপ্টেন্সি পাওয়ার সাথে সাথেই কিন্তু অনেক সমালোচিত হয়েছে, ইন দ্য সেন্স যে ক্যাপ্টেন হওয়ার আগে থেকেই কিন্তু সে ক্যাপ্টেন হলে ফেল করলে কী হবে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। ইয়াং ক্যাপ্টেন, গিভিং সাম টাইম, আমার মনে হয় হি ডিজার্ভ টু বি দ্য ক্যাপ্টেন। এটা আমি মনে করি সবার ওইভাবেই দেখা উচিত, বিকজ হি কেম ব্যাক একমাত্র কনসিস্টেন্ট পারফর্মার ইন অল ফরম্যাটস, এবং খুব খারাপ সময়ে গিয়েছে, সেখান থেকে সে কাম ব্যাক করেছে, সেটার জন্য হি শুড গেট লট অফ ক্রেডিট, এবং তাকে একটু সময়ও দেওয়া উচিত। আমরা তাকে ক্যাপ্টেন হওয়ার সাথে সাথে আমরা তার উপরে ঝাঁপিয়ে পড়েছি, অ্যান্ড একটা তো প্রেশার আছে, ইজ এ ইয়াং গাই, কাম অন রাকিব, গিভ হিম সাম টাইম। আমার মনে হয় যে সে ফিল করছে দ্যাট হি নিডস টু ডেলিভার, অ্যান্ড ডেলিভার অ্যাজ এ ব্যাটসম্যান ফার্স্ট, দেন কামস ইয়োর ক্যাপ্টেন্সি। তো আমরা খালি আশা করতে পারি যে ও যেন ভালো খেলে। আমরা এখন একটু আজকের ম্যাচে সুইচ করতে চাই। বাংলাদেশের ম্যাচ তো আগামীকাল ভোর 6:30টায়, আমরা সবাই সেদিকে চোখ রাখবো যে বাংলাদেশ কেমন করে। আজকে যে ম্যাচ, আজকে একটাই ম্যাচ, সকালে কোনো ম্যাচ ছিল না আজকের যে ম্যাচ, সেখানে কানাডা প্রথম ম্যাচ হেরেছে, তাদের সঙ্গে আয়ারল্যান্ডের ম্যাচ, এবং কানাডার সঙ্গে আয়ারল্যান্ডের ম্যাচ, এবং সেখানে আপনি যদি দেখেন যে আপনি যে ক্রুশিয়াল অবস্থাটার কথা বলছেন, যে এই ম্যাচটা যদি আয়ারল্যান্ড উইন করে তাহলে কিন্তু একটা থ্রেট তৈরি হবে। আপনি যে ম্যাচটার কথা বলছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন আয়ারল্যান্ডের হবে, বাট কানাডাও তো ফার্স্ট ম্যাচে ভালো খেলেছে, 194 রান ওয়াজ এ গুড স্কোর। শিওরলি আমার মনে হয় যে, আর ক্যানাডা তো তাও খেলেছে, ইউএসএ তো আগে এই বিগ স্টেজে খেলেনি আগে, ক্যানাডা হ্যাজ স্টিল প্লেড, এবং ক্যানাডারও আমার মনে হয় যে উই উইল সি সাম গুড ব্র্যান্ড অফ ক্রিকেট, আদার দেন পাপুয়া নিউ গিনি, ইউগান্ডা, টু সার্টেন এক্সটেন্ট নেপাল। আমার বাকি যারা আছে তারা এক মানের ক্রিকেটই তারা খেলবে। আমার মনে হয় এদের মধ্যে খুব একটা ভেদাভেদ হবে না, বাট ইয়েস ইটস ভেরি ক্রুশাল ফর আয়ারল্যান্ড। অনেক সময় টপ টিম না থাকলেও যদি কাছাকাছি স্ট্রেংথের দল থাকে, সেই ম্যাচগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হয়। এটা কিন্তু সেরকম একটা ম্যাচ হওয়ার কথা, আপনার কি মনে হয়? না, নিঃসন্দেহে আমার মনে হয় যে কেউ কোনো দল কাউকে ছাড় দিবে না, বাট আয়ারল্যান্ড উইল হ্যাভ লট টু প্লে ফর, কারণ আয়ারল্যান্ডের এখানে একটা আয়ারল্যান্ড অবভিয়াসলি অভিজ্ঞ বেশি, এবং তাদের ফার্স্ট ম্যাচে একটা আনফরচুনেট ছিল, একটা খুব বাজে উইকেটে খেলতে হয়েছে নিউ ইয়র্কে, যেটা তার 98 রান অল আউট হয়ে গেল ইন্ডিয়ার এগেইনস্ট। ইয়েস, বাট they are a team that can spring a surprise or two against big sides. আমার মনে হয় নট সো মাচ ক্যানাডা, বাট ক্যানাডা আর আয়ারল্যান্ডের মধ্যে যদি খেলা হয়, এটা আমার মনে হয় একটা কম্পিটিটিভ খেলা হবে ডেফিনেট। তবে আপনার কথার সূত্র ধরে মনে হচ্ছে আপনি আয়ারল্যান্ডকে একটু এগিয়ে রাখছেন। আমি একটু আয়ারল্যান্ডকে এগিয়ে রাখছি, অ্যাবসলিউটলি। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এই নামিবিয়া, এগুলা দল আমার মনে হয় যে, অ্যান্ড নাও ইউএসএ, এগুলো দলের খেলাগুলো ভালো হবে মনে করি। আচ্ছা, আমরা অনুষ্ঠানটা শেষ করব, তবে শেষ করার আগে বাংলাদেশ দিয়ে শেষ করতে চাই। একটা প্রশ্ন আপনার কাছে ছোট্ট করে উত্তর দেবেন। আমরা প্রায় ক্রিকেটারদের বলতে শুনি সবাইকে পাশে থাকার কথা, সমর্থকদের পাশে থাকার কথা। আসলে সমর্থকরা তো দিন শেষে পাশে থাকেনি, যতই সমালোচনা করেন। ক্রিকেটারদের মাথা থেকে কি এটা ঝেড়ে ফেলা খুব জরুরি কিনা, আপনার কি মনে হয়? না, অবশ্যই। আমার তো মনে হয় যে তারা না পারতে এগুলো বলে, না পারতে এগুলো বলে। I'm sure that when they are going out there in the middle, their only concern is to perform. So well, আমরা তো চাইবো যেন তারা পারফর্ম করে, বিকজ তাদের মধ্যে সেই সামর্থ্যটা রয়েছে। আরেকটা না বললেই নয়, বাংলাদেশ তো যখন ভালো খেলে, বড় বড় টিমদেরকে নিয়ে যখন, আমরা তো তাদেরকে আসমানে উঠিয়ে দিই। সেটাই, সুতরাং সেরকম একটা ঘটনা আগামীকালও ঘটুক, আমরা সেই আশা করি। ইশতিয়াক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল কভার ড্রাইভের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল ঠিক 12:30টায় নতুন কোনো অতিথিকে নিয়ে। সঙ্গে থাকবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে।